हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज আমি তোমাদের সাথে শেয়ার করব পিএসসি ক্লাসিক এক্সামিনেশন পার্ট 1 2023 ম্যাথমেটিক্স সলিউশন 17/11/2024 দ্যাট মিন্স ডে 2 ডে 1 টা ছিল আমাদের টোটাল 4টে ভিডিও আমি অলরেডি করে দিয়েছি। সেটা ছিল সেশন 1 এন্ড সেশন 2। এটা হচ্ছে সেশন 3 বুকলেট সিরিজ নাম্বার ক্যাপিটাল এ পার্ট 1 অর্থাৎ টোটাল 15টা ম্যাথ আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো কোনগুলো না, সেগুলো হচ্ছে সেশন 3 এর যে 30টা ম্যাথ ছিল অর্থাৎ ডে 2 এর পার্ট ফার্স্ট হাফে যে एग्जामটা হয়েছিল তার যে 30টা ম্যাথ ছিল সেই 30টা ম্যাথের টোটাল 15 পিস ম্যাথ, ঠিক আছে, পার্ট 1 আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল 31/8। তো এখানে কি বলেছে দেখো, অঙ্কগুলো খুব মন দিয়ে শুনবে। দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 20% বৃদ্ধি করা হলো। অর্থাৎ ধরো দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে x আর একটা y। তো আমি ধরেই নিলাম প্রথম সংখ্যাটা হচ্ছে x, দ্বিতীয় সংখ্যাটা y। ওকে, তো এবার বলেছে প্রথমটিকে 20% বৃদ্ধি করা হলো। তার মানে x * 120/100। আগে ছিল 100, 20% বাড়ালাম মানে কত হবে? 100 তে 20 বেড়েছে, তাহলে হয়েছে কত? 120। ওকে, এবং দ্বিতীয়টিকে 20% হ্রাস করলে সংখ্যা দুটো সমান হবে। তার মানে ইকুয়াল টু দ্বিতীয় সংখ্যাটাকে 20% কমালাম, তার মানে 80/100। আগে ছিল 100, 20% কমেছে মানে 100 এর 20 কমেছে, তাহলে এখন বর্তমান কত? 80, তাহলে 80/100। দেখো কাটাকাটি করো, 100 গুলো কেটে যাবে, একটা করে 0 কেটে যাবে, 4 2 এ 8, 4 3 এ 12। তার মানে আমার x = y। দেখো আমি x = y এটাকে লিখি, তাহলে y এর পাশে যে ভ্যালুটা আছে ওইটা আগে হবে 2:3। তার মানে সংখ্যা দুটোর অনুপাত আমার কি হয়ে গেল? 2:3। মনে রাখবে x * y, তাহলে y এর এদিকে যে ভ্যালুটা থাকবে ওইটা আগে লিখবো টু, এবারে x এর কাছে যে ভ্যালুটা আছে সেটা আগে লিখবো। ওকে, তো এই গেল আমাদের ফার্স্ট ম্যাথ। তো এই টাইপের অঙ্ক থাকলে একটু মাথায় রাখবে, আগেই বলে দিচ্ছি, এটা তো জাস্ট x y ধরে করলাম, এটাকে বাদ দিয়ে যদি আমি করি একটু মাথায় রাখবে। দেখো এই দ্বিতীয় সংখ্যাটা যেটা বলেছে 20% হ্রাস, তার মানে কত হয়ে যাবে? 100 থাকলে 80, আগে দ্বিতীয়টাকে লিখবো, ঠিক আছে। আর প্রথম সংখ্যাটা 20% বৃদ্ধি, তার মানে 120। তাহলে কত দিয়ে কাটবে? 40 2 এ 80, 40 3 এ 120। দেখো দুই লাইনের মধ্যে অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? চলো এবার নেক্সট 33/2 বুকলেট সিরিজ নাম্বার 33। ওকে, 33 আর আমাদের নোটসে আছে 2 নম্বর ম্যাথ আজকে। ওকে, কি বলেছে দেখো, 40 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে 3:2। তাহলে একটা জাস্ট মিক্সচার আছে, মিশ্রণ আছে, ওই মিশ্রণটা কিসের? না মিল্ক প্লাস ওয়াটার। টোটাল কত ক্যাপাসিটি বলেছে? না 40 লিটারের একটা মিশ্রণ আছে। এই 40 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত বলে দিয়েছে? 3:2। ওয়াটার বলেছে 3 আর মিল্ক বলেছে ওয়াটার বলেছে 2, মিল্ক বলেছে 3। ওকে, এবার বলেছে ওই মিশ্রণ থেকে 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মিশ্রিত করা হলো। দ্যাট মিন্স দেখো একটা জিনিস একটু মাথায় রাখবে, কোনো একটা মিক্সচার যদি রেডি করা থাকে, যদি কোনো একটা মিশ্রণ থাকে, ওই মিশ্রণে ধরো একটা কিছু রেশিওতে ওটা মিক্সচার করা হয়েছে, সে দুধ জল হতে পারে, তারপরে জল অ্যাসিড হতে পারে, বা যাবতীয় যাই কেন মিশ্রণ হোক না কেন, তো আমাকে একটু মাথায় রাখতে হবে ওই মিশ্রণটা যে রেশিওতে ফরমেশন করা আছে, দ্যাট মিন্স ওই মিশ্রণটা যে অনুপাতে ওটাকে বানানো আছে বা রেডি করা আছে, ঠিক আছে, ওই মিশ্রণে বাইরে থেকে কোনো জল বা কোনো কিছু যদি আমরা কোনো মিশ্রণ যদি ওর মধ্যে ইনক্লুড করি তাহলে কিন্তু ওটাও ওই রেশিওতে ইনক্লুড হবে। বা যদি এক্সক্লুড করি, ধরো ওই মিশ্রণ থেকে যদি কিছু তুলে নেই, ধরো 10 লিটার মিশ্রণ আমি তুলে নিলাম, তার মানে কিন্তু যা তুলবো এই দুধ আর জলের অনুপাত কিন্তু এই অনুপাতে কিন্তু বাইরে বেরিয়ে আসবে। এইটুকু শুধু মাথায় রাখতে হবে। তার মানে আমি আগেই বলে দিই, টোটাল 40 লিটারের আমার মিশ্রণ আছে। এই মিশ্রণে মিল্ক আর ওয়াটার যে রেশিও আছে সেটা হচ্ছে 3:2। ক্লিয়ার? তো এই 3:2 এর মধ্যে তাহলে 3 দিয়ে কত ইউনিট হচ্ছে? 5 ইউনিট। তাহলে 5 এর ভ্যালু হচ্ছে 40, 1 এর ভ্যালু কত? 8। তাহলে 1 এর ভ্যালু যদি 8 হয়, তার মানে টোটাল 3 এর ভ্যালু কত হবে? 24, 2 এর ভ্যালু কত হবে? 16। তার মানে মিল্ক আছে আমার 24 লিটার আর জল আছে 16 লিটার। এটা ক্লিয়ার? ওকে, তাহলে এবারে কি বলেছে দেখো, ওই মিশ্রণে
ওই মিশ্রণ থেকে 10 লিটার মিশ্রণ তুলে নিলাম। 10 লিটার যদি মিশ্রণ আমি তুলে নেই, ধরো এইখানে করলাম 10 লিটার মিশ্রণ তুলে নিচ্ছি, তাহলে এক্ষুনি আগে বললাম যে কোনো মিশ্রণের থেকে যদি আমি কিছু পরিমাণ তুলে নেই, তার মানে ওটাও কিন্তু এই রেশিওতে বাইরে বেরিয়ে আসবে 3:2। তাহলে এখানেও 5 ইউনিট, 5 এর ভ্যালু 10, মানে 1 এর ভ্যালু কত 2, তাহলে 1 এর ভ্যালু 2 হলে 3 এর ভ্যালু কত 6, আর 4 এর ভ্যালু 2 এর ভ্যালু কত 4। তার মানে যখনই আমি ওই মিশ্রণ থেকে 10 লিটার মিশ্রণ তুলে নিচ্ছি, তার মানে অর্থাৎ এই কথার মানেই হচ্ছে আমি মিশ্রণ থেকে 6 লিটার দুধ তুলে নিচ্ছি আর 4 লিটার জল তুলে নিচ্ছি। ক্লিয়ার? তাহলে যখন আমি 6 লিটার দুধ 10 লিটার তুলে নিচ্ছি, তার মানে 6 লিটার আমি কি দুধ তুলে নিচ্ছি আর 4 লিটার আমি জল তুলে নিচ্ছি। কিন্তু এই প্রক্রিয়াটা একবার নয়, দুবার করা হয়েছে। তার মানে এর পরিবর্তে আমি কি করলাম, আবার বলেছে দেখো, যেই আমি 10 লিটার মিশ্রণ তুলে নিলাম, সমপরিমাণ দুধ আমি মিশ্রিত করলাম, মানে 10 লিটার মিশ্রণ আমি তুলে নিলাম, 10 লিটার কিন্তু দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে দুধ রে শুধু 10 লিটার বাড়বে। নেক্সট আবার একই পরিমাণ যখন আবার করব, তাহলে আবার 6 লিটার বেরিয়ে আসবে। 10 লিটার যখন তুলবো, তার মানে জল কি হবে 4 লিটার বেরিয়ে আসবে। কিন্তু আবার আমি কি 10 লিটার দুবার তুলেছি, তাহলে 10 লিটার একবার দিয়েছি, আর একবার 10 লিটার আমি দুধ দিয়ে দিলাম। তাহলে বর্তমান ওই মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে, এটা করলেই বেরিয়ে আসবে। তাহলে এখানে দেখো 24 থেকে 6 গেলে 18, তাই তো? 18 10 28, 28 থেকে 6 গেলে 22, 22 10 32। তাহলে এখন দুধের পরিমাণ হচ্ছে 32 লিটার আর জলের পরিমাণ হচ্ছে 4 4 8। তাহলে 16 থেকে 8 গেলে কি 8 পড়ে থাকবে, এটা হচ্ছে অনুপাত। তার মানে 8 4 32, 8 1 8, 4:1। তাহলে এখন ওই মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হচ্ছে 4:1। ক্লিয়ার? আরেকবার বলে দিচ্ছি, টোটাল মিশ্রণটা হচ্ছে আমাদের 40 লিটারের। ওই 40 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:5। দ্যাট মিনস দুধ আছে 24 লিটার, জল আছে 16 লিটার। এখন বলেছে ওই মিশ্রণে আমি 10 লিটার মিশ্রণ তুলে নিলাম, তার পরিবর্তে সমপরিমাণ দুধ আমি মিশ্রণ করলাম, মানে মিশ্রিত করলাম। তার মানে কি 10 লিটার যখন দুধ আমি মিশ্রণ তুলে নিচ্ছি, 10 লিটারের মধ্যে 6 লিটার আমার দুধ বেরিয়ে আসছে আর 4 লিটার জল চলে আসছে। তাহলে এবারে দেখো ওই যে 6 লিটার যে দুধটা বেরিয়ে আসলো, তার বর্তমান দুধ কত হবে 24 থেকে 6 মাইনাস, আর জলটাও 4 মাইনাস করলাম। এটা হচ্ছে আমার একবার হলো। দেন একবার যে 10 লিটার আমি তুলে নিয়েছি, 10 লিটারের পরিবর্তে আমি কি 10 লিটার দুধ দিয়ে দিয়েছি। সেকেন্ড টাইম আমি যখন দুবার আবার যখন 10 লিটার মিশ্রণ তুলবো, তাহলে দেখো আবার -6 দুধ বেরিয়ে আসবে আর 4 লিটার জল বেরিয়ে আসবে। তো সেকেন্ড টাইম আমি আবার 10 লিটার কি করলাম, দুধ ঢেলে দিলাম। তাহলে বর্তমান দুধের পরিমাণ কত 32 লিটার আর জলের পরিমাণ কত 8 লিটার। তার মানে অনুপাত কত হবে 4:1। ক্লিয়ার? চলো নেক্সট 35/3। 35/3 কি বলছে দেখো, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনের উপর দণ্ডায়মান একজন ব্যক্তিকে অতিক্রম করে এবং 22 সেকেন্ডে স্টেশনটিকে অতিক্রম করে। একটু মাথায় মন দিয়ে শুনো কি বলেছে, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনের উপর দণ্ডায়মান। তার মানে স্টেশনের উপরে একজন লোক আছে, ওই লোকটাকে 10 সেকেন্ডে অতিক্রম করছে, 10 সেকেন্ডে সে অতিক্রম করছে। ওকে, এবং 22 সেকেন্ডে স্টেশনটিকে অতিক্রম করে, এবং স্টেশনটিকে অতিক্রম করতে তার সময় কত লাগে 22 সেকেন্ড। তার মানে এখানে অতিরিক্ত 12 সেকেন্ড সে অতিক্রম করছে। এই 12 সেকেন্ডটা কিসের জন্য অতিরিক্ত লাগছে বলতো? দেখো 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনের উপর দণ্ডায়মান একজন ব্যক্তিকে অতিক্রম করে। তার মানে ট্রেনটি 10 সেকেন্ডে তার নিজের দৈর্ঘ্য যায়। এইটুকু একটু মাথায় বুঝে নাও। একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনের উপর দণ্ডায়মান একটা ব্যক্তিকে সে অতিক্রম করেছে। তার মানে ট্রেনটি 10 সেকেন্ডে কি করেছে, শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটি অতিক্রম করে এবং 22 সেকেন্ডে স্টেশনের অতিক্রম করে এবং 22 সেকেন্ডে স্টেশনটিকে অতিক্রম করে। তার মানে 22 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য অতিক্রম করে। তার মানে 10 সেকেন্ডে শুধুমাত্র যাচ্ছে সে কি ট্রেনের দৈর্ঘ্য। শুধুমাত্র যদি টি যায়, তাহলে 22 সেকেন্ডে সে কত যাচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য দুটো যাচ্ছে। তার মানে এদের বিয়োগফল কত 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ডে সে কি যাচ্ছে, শুধুমাত্র এস। এস মানে বিয়োগ করলে কি হবে, এদের বিয়োগফল কি হয় এস হয়। তাহলে বিয়োগ করলে আমি কি পাচ্ছি, শুধুমাত্র এস পাচ্ছি। এস মানে কি স্টেশন দৈর্ঘ্য। তার মানে ট্রেনটি 12 সেকেন্ডে স্টেশনের দৈর্ঘ্য কত বলেছে 150 মিটার।
এই 150 মিটার অতিক্রম করে, ইয়েস অর নো? তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে কত যাবে? 150/12। এইটা হচ্ছে মিটার পার সেকেন্ড। কি ট্রেনটার স্পিড। এখানে কি বলেছে না ট্রেনটির গতিবেগ কিমি পার ঘন্টা। দেখো অপশনগুলো যেগুলো দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে। তার মানে শুধু সবসময় মাথায় রাখবে এটা মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হলে 18/5 দিয়ে গুণ করব। কত? 18/5 কিলোমিটার পার সেকেন্ড নয়, কিলোমিটার পার আওয়ার। তার মানে 6 2 12, 6 3 18, 2 হচ্ছে 75, 5 হচ্ছে 15, 15 3 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটা হচ্ছে ট্রেনের কি গতিবেগ কিলোমিটার পার ঘন্টায়। আবার বলে দিচ্ছি, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনের উপর দণ্ডায়মান একজন ব্যক্তিকে অতিক্রম করে। তার মানে ট্রেনটি 10 সেকেন্ডে যায় শুধুমাত্র নিজের দৈর্ঘ্য, এবং 22 সেকেন্ডে স্টেশনটিকে অতিক্রম করে। তার মানে 22 সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য দুটো যাচ্ছে। তার মানে অতিরিক্ত যে 12 সেকেন্ড তাকে লাগছে, সেই 12 সেকেন্ড কিসের জন্য লাগছে? শুধুমাত্র স্টেশনটাকে কভারেজ করার জন্য, স্টেশনটাকে অতিক্রম করার জন্য। তাহলে স্টেশনের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 150 মিটার। তাহলে 12 সেকেন্ডে যায় 150 মিটার, 1 সেকেন্ডে কত যাবে? এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে কি করবো আমরা? না 18/5 দিয়ে গুণ করবো। ক্লিয়ার? চলো নেক্সট। 38/4। 38/4 কি বলেছে না একটি বিদ্যালয়ে একটি শ্রেণীতে একদল ছাত্র মোট 9216 টাকা চাঁদা গ্রহণ করেছে। চাঁদা সংগ্রহ করলো কত? না 9216 টাকা। একটি বিদ্যালয়ের একটি শ্রেণীতে একদল ছাত্র মোট 9216 টাকা চাঁদা সংগ্রহ করলো, মানে তারা চাঁদা তুলে নিয়ে আনলো। ওই শ্রেণীতে যতজন ছাত্র প্রত্যেকে তত টাকা চাঁদা দিল। এই যে একটা ভাষা আছে না যত তত, তার মানে যতজন ছাত্র ঠিক তত টাকাই চাঁদা দিয়েছে। তার মানে ধরি আমি যদি ধরি একজন ছাত্র, তার মানে চাঁদা কত দিয়েছে? x টাকা। তাহলে একজন ছাত্র x টাকা দিয়েছে, তাহলে মোট চাঁদার পরিমাণ কত? x × x। এইটাই হচ্ছে 9216। তার মানে x স্কয়ার সমান কত? 9216। তার মানে x এর ভ্যালু কত? √9216। বর্গমূল করলে কিন্তু x এর ভ্যালু বেরিয়ে যাবে। এই x এর ভ্যালু কিন্তু যদি বলে চাঁদার পরিমাণ, সেটাও যেটা বেরোবে ওটাই অ্যান্সার। যদি বলে ওই শ্রেণীতে বা ওই ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্র সংখ্যা কত, তাহলে √ওভার করলে যেটা বেরোবে ওটাই। তো এবারে দেখো এই সংখ্যাটাকে √ওভার করবো কি করে। মুখস্থ যদি রাখতে পারো অবশ্যই ভালো, নাহলে মুখস্থ করা না করলে আমরা দেখো 4 অঙ্কের সংখ্যা তো একটু লিখে দিলাম 9416। তাহলে এই দুটো সংখ্যাকে, লাস্টের দুটো সংখ্যাকে পেয়ার করব, মানে জোর করব। জোর করে দেখো কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এককের অঙ্কে কি আছে তা বলো তো? এককের অঙ্কে 6 আছে। তার মানে এবারে বলো কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলে এককের অঙ্ক 6 আসে। তার মানে একটা হয় 4 4 16 হয়, এককের অঙ্কে 4 আসে। আর একটা হয় 6 6 36। কি বললাম? 4 কে 4 দিয়ে গুণ করলে 16, মানে এককের অঙ্ক 6 আসে। আর 6 কে 6 দিয়ে গুণ করলে 36 হয়, এককের অঙ্ক কত হয়? 6 হয়। ক্লিয়ার? এবারে বাকি থাকলো 92। এই 92 কোন পেয়ারের মধ্যে পড়ছে বলো তো? এই 92 পড়ছে 9 এর স্কয়ার 81 আর 10 এর স্কয়ার কত? 100। এই দুটোর মিডলে 96 আছে। মিডলে বলতে কোথাও একটা আছে, এদের মধ্যবর্তী কোনো একটা জায়গায় 96 আছে 81 থেকে 100 এর মধ্যে। তাহলে এই যে যদি আমরা পেয়ার এরকম করে পেয়ে যাই, তার মধ্যে যেটা ছোট সংখ্যা সেটা লিখে দিব। লিখে নিলাম দু জায়গায় 9 আর 9। এবারে দেখো 96 কার কাছাকাছি? 81 না 100? কোন সংখ্যার কাছাকাছি হচ্ছে 96? 100। 100 মানে কি? বড় সংখ্যা। তাহলে এদের মধ্যে যেটা বড় 94 আর 96 ওইটা হবে অ্যান্সার। তাহলে এর বর্গমূল কত হবে? 96। এটাই হবে অ্যান্সার। এটাই চেয়েছে আমাদের। ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত, বা যদি বলতো কত করে চাঁদা দিয়েছে সেটাও 96 হতো। বোঝা গেল? তাহলে এই যত আর তত যদি এই টাইপের কোন একটা ভাষা তোমরা পেয়ে যাও না, সঙ্গে সঙ্গে যে টাকা বা যে চাঁদার পরিমাণ যাই বলা থাকুক, যে নাম্বারটা দেওয়া থাকুক, ওটার বর্গমূল বের করবো। বর্গমূল বের করার তো প্রসেসটা বলে দিলাম।
প্রথমে ডান দিক থেকে দুটো সংখ্যাকে পেয়ার করব, এবারে ওর এককের অঙ্ক দেখব কি আছে, ওই সংখ্যাটা কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলে এর এককের অঙ্কটা আসতে পারে। প্রথমে আমি 4 পেলাম আর 6 পেলাম, বাকি থাকলো কি 92 বা যাই থাকুক, ওটা কোন দুটো স্কোয়ার সংখ্যার মিডলে পড়ছে সেটা লিখবো। লিখার পর দেখলাম আমি 9 এর স্কোয়ার আর 10 এর স্কোয়ারের কোন একটা জায়গায় 96 আছে, তাহলে এর মধ্যে যেটা ছোট সেটা দুই জায়গায় লিখবো, সবসময় ছোটটা লিখবো, ঠিক আছে। এবারে নেক্সট কাজ হচ্ছে এই যে 96 এটা কার কাছাকাছি, 100 এর কাছে আছে না 81 এর কাছাকাছি, অবভিয়াসলি 100, কারণ এর মধ্যে আর 3-4টা সংখ্যা আছে, তাহলে 100 এর কাছে মানে বড় সংখ্যা, তাহলে এদের মধ্যে দেখো একটা 94 96 বড় কে 96, তাহলে এটাই হবে অ্যান্সার, যেহেতু এখানে বড়র কাছাকাছি তাই অ্যান্সার হবে বড়টা। ক্লিয়ার? চলো নেক্সট। 41/5, 41 হচ্ছে টেক্সট বুকলেট সিরিজ ক্যাপিটাল এ, আর 5 হচ্ছে আমার যে নোটটা আছে সেটা 41/5। ওকে, কি বলেছে দেখো, 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8, 12, 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। তার মানে যে সংখ্যাটা আমরা পাবো, মোটা কথা যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে, কিন্তু ওই সংখ্যাটা দিয়ে 8, 12 আর 16 এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ আমার থেকে যাবে, তার মানে ভাগ যাবে না। ক্লিয়ার? এই হচ্ছে অঙ্ক। 7 দিয়ে বিভাজ্য মানে 7 দিয়ে ভাগ যাবেই যাবে, কিন্তু এই 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। যখন বলেই দিয়েছে 8, 12, 16 এগুলো দিয়ে ভাগ করলে 3 ক্ষেত্রে ভাগশেষ থাকবে, তাহলে এই তিনটার আগে লসাগু আমরা বের করি। এই তিনটার লসাগু এলসিএম বের করে দেখো তো কত হয়। 8, 12, 16 অবভিয়াসলি 8, 6, 48, 12, 4, 48, 16, 3, 48, তার মানে 48 হবে ওদের লসাগু। ক্লিয়ার? তার মানে আমরা যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটা 48 এর মাল্টিপল প্লাস 3 কেন হচ্ছে, তার মানে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকছে, ওই জন্য আমি এক্সট্রা একটা 3 ওর সাথে জুড়ে দিচ্ছি। তার মানে যে নাম্বারটা আমরা পাচ্ছি সেই নাম্বারটা হবে 48k প্লাস 3। আমি কে ধরলাম, তোমরা ABCD XYZ যা খুশি ধরতে পারো, তার মানে কে এর মাল্টিপল। এবারে কে কোন ভ্যালুর জন্য এই যে সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে সেটা আমাকে দেখতে হবে, ওটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? তো 7 দিয়ে ভাগ যাচ্ছে মানে এটাকে আমি একটু কিছু করার চেষ্টা করি। 7, 6, 42 তো আমরা জানি, 48 এর আগে 42 যেটা 7 দিয়ে ভাগ যায়, তার মানে আমি এটাকে করলাম 42k করে দিলাম, 42k প্লাস তার আমার পড়ে থাকবে কত 6k প্লাস 3। তার মানে দেখো এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, যদি এইটাকে আমি কে এর কোন ভ্যালুর জন্য যদি আমি 7 দিয়ে ভাগ যেতে পারি তাহলে কে এর ভ্যালুটা ইজিলি আমি পেয়ে যাবো। কে এর ভ্যালু যদি 1 হয় 9 হবে, 7 দিয়ে যাবে না। কে এর ভ্যালু যদি 2 হয় 6 দিয়ে 12, 3 15, 7 দিয়ে যাবে না। কে এর ভ্যালু যদি 3 হয় 6 দিয়ে 18, 3 21, 7 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে আমি ইজিলি পেয়ে গেলাম কত, কে এর ভ্যালু 3। তাহলে কে এর ভ্যালু 3 যখন এখানে বসিয়ে দাও, এখানে বসালে কে এর মানটা সংখ্যাটা ইজিলি পেয়ে যাবো। তাহলে কত হবে 48 × 3 প্লাস 3, তাই তো? তার মানে যদি 3 আমরা কমন নেই পড়ে থাকবে 48 প্লাস 1, তার মানে 3 × 49, 9 3 27, 7 হাতে 2, 4 3 12, 13 14, তাহলে সংখ্যাটা কত পেলাম 147। ক্লিয়ার? দ্যাটস ইওর অ্যান্সার। এটা 3 দিয়ে কমন করলাম, তোমরা চাইলে গুণ করে যোগ করতে পারো, 3 কমন নিলে দেখো এটা 48 আর প্লাস এখানে 1, আমি এটা গুণের সুবিধার জন্য করলাম। ওকে, নেক্সট 42/6। তাহলে বোঝা গেল যে সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে, কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে না, কোথায় থাকবে 3 ভাগশেষ থাকবে। তার মানে এদের এলসিএম যেটা হবে ওইটার মাল্টিপল প্লাস ওর সাথে 3 যোগ হবে, তবেই তো সংখ্যাটা আমরা পাবো। তাহলে ওর মাল্টিপলটাকে একটু সাজালাম, সাজিয়ে কে এর ভ্যালুটা পেয়ে বসিয়ে দিয়েছি। ওকে, চলো নেক্সট 42/6। কি বলেছে, ABC 3 জন একত্রে দৈনিক 300 টাকা উপার্জন করে, তার মানে A প্লাস B প্লাস C টোটাল আমরা কত উপার্জন করেছে 300 টাকা। এটা ক্লিয়ার? ABC 3 জন একত্রে বলেছে, তাহলে 3 জনের যোগফলটা 300 টাকা হবে। আবার বলে দিচ্ছে A ও C একত্রে 188 টাকা, তাহলে একটু ছেড়ে লিখবে A প্লাস C কত হবে 188, এবং B ও C কত পাচ্ছে, উপার্জন করেছে 152, তাহলে বলছে সি এর উপার্জন কত। তাহলে দেখো এটাকে একটু যোগ করে দাও তো দুটোকে, এই শুধুমাত্র এই দুটোকে, তাহলে যোগ করলে দেখো A
প্লাস বি প্লাস সি প্লাস সি, সি দুটো আছে তাহলে দুটো সি লিখলাম, সমান যোগ করলে কত হয় এটা 188 প্লাস 152 210 আর 5 14 340, তাই তো 340 পাচ্ছি। কিন্তু এবিসির ভ্যালু কত দেওয়া আছে 300, তার মানে এবিসি এই যে ভ্যালুটা এটা কত বলে দিয়েছে 300, তার মানে এখানে ইজিলি আমরা সি এর ভ্যালু কত পাবো 340, আর 300টা ওদিকে গেলে মাইনাস হবে, তাহলে সি এর ভ্যালু কত পাবো আমরা 40 পাবো। এটাই হচ্ছে সি এর উপার্জন। ক্লিয়ার? চলো নেক্সট 43/7। এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে যার ভ্যালু বের করতে বলেছে, আমি আগে ওটা লিখে নিই। 1/5 প্লাস 999 494/495 ইন্টু 99। এর আগের সেশনেও কিন্তু এই টাইপের একটা ম্যাথ ছিল, ওটা কিভাবে করছিলাম ইজিলি বলে দিয়েছিলাম। এই ম্যাথটাকে যেহেতু একটু আলাদা আছে, আমি বলেছিলাম যে এখানে যে সংখ্যাটা থাকে এখানেও কিন্তু সেই সংখ্যা থাকতে হবে, এখানে কিন্তু নেই। যদি না থাকে তাহলে এটাকে কিভাবে করব আগে একটু বলে দিচ্ছি। দেখো একটু সলিউশনটা দেখে নাও। এটাকে 1/5 রেখে দিলাম, এটাকে একটু ভাঙবো। এটা আমরা জানি, আমরা এটাকে ভাঙা যায়, প্লাস আকারে লেখা যায় 494/495 ইন্টু 99। এটা ব্র্যাকেট দিব যেহেতু এটাকে ভেঙে এটা লিখেছি। তার মানে দেখো 1/5 প্লাস 99, এই যে নাম্বারটা 999 ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, তাহলে 999 ইন্টু 99 প্লাস 494/495 ইন্টু 99। জাস্ট এই প্লাস আকারে লিখেছি, দিয়ে 99 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তো এবারে এই কেসটা দেখো, এই কেসটা হচ্ছে 1/5 প্লাস, এটাকে আমি রেখে দেই, এটা কি করে করতে হয় এটা বলে দিচ্ছি একটু পরে, ঠিক আছে? এই কেসটা দেখো 494 বাই, এটা কাটাকাটি করলে কিন্তু নিচে 5 হবে, তার মানে এই 5 এটার সাথে এটা চলে আসবে, এটার সাথে এটা চলে আসা মানে কি নিচে লসাগু 5 আর 5 মিলে যাচ্ছে, তার উপরে 1 প্লাস 494 মানেই তো 495। একটু আগে দেখলাম 494 প্লাস 1 মানে কত 495, তাকে 5 দিয়ে ভাগ করলে কত হবে 99। 99 দিয়ে ভাগ করে যদি 5 পাই, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত পাবো আমি 99 পাবো। ক্লিয়ার? এটা হলো 99 প্লাস। এবারে এই জিনিসটা এইটাকে কি করে করতে হবে দেখো একটু বলে দিই এখানে আলাদা করে। 3টে 9 ইন্টু 2টো 9 আছে, তাই তো? তাহলে আমি 3টে 9টাকে পেয়ে দেখছি, ফার্স্ট প্রেফারেন্স করছি, তাহলে এখান থেকে 1 কম করব, 9 9 8 করলাম, 2টো 9 এর জন্য 2টো 9 এর জন্য 2টো 0 দিলাম, তাহলে এই যে 1 কম করে যেটা লিখেছিলাম সেটা এখানে বিয়োগ করে দিব, 9 9 8। সরি, যদি 1 কম করি তাহলে এখানে আমাকে 2টো 9 রাখতে হবে। আমি দুটোই করে দিচ্ছি, প্রথম থেকে একটু বলে দিই নাহলে ভুল হয়ে যাবে। যদি আমি 1 কম করি তাহলে কিন্তু আমাকে ওখানে 2টো 9 লিখতে হবে, আর যদি 1 না কম করি তাহলে কি করতে হবে দেখো বলে দিচ্ছি। 1 যদি কম না করি তাহলে 3টে 9 লিখবো, 2টো 0 দিব, দিয়ে 3টে 9 বিয়োগ করে দেবো, এটা করলেও হবে। আর যদি বলো আমি একটু সোজা করব ক্যালকুলেশনের জন্য, তাহলে আমি কি করব, সেকেন্ডটা দেখো, সেকেন্ড প্রসেসটা ভালো। এখান থেকে 1 কম করলাম, দিয়ে 2টো 9 বসিয়ে দিব, যে 2টো 9 ছিল 2টো 9 কিন্তু বসিয়ে দিলাম আমি, দিয়ে 1 কম করে যেটা লিখেছিলাম সেটা বিয়োগ করব। এটা সুবিধা দেখো, 1 0, ঠিক আছে, 9 এইটা, এটাও বিয়োগ করে দেখো এটাই আসবে 1 0 দেখো দুটোই কিন্তু সেম আসছে, যেটা খুশি তোমরা করতে পারো, ঠিক আছে? তার মানে আমি কত পাচ্ছি 98901, 98901। তাহলে এটার সাথে এই যে 1 এটা যোগ করে দিলে কত হয় 99 3টে 0, এটাই হবে অ্যান্সার, 99 3টে 0। ক্লিয়ার কিভাবে করলাম? চলো নেক্সট 45/8। এরপরে নেক্সট যেটা হচ্ছে 45/8। কি বলেছে না, একটি অর্থমূল্যের সমান সুদের হারের 6 বছরের এবং 9 বছরের সরল সুদের অনুপাত কত হবে। দেখো একটি অর্থমূল্যে, তার মানে কি এখানে প্রিন্সিপালটা একই, আমাদের মূলধনটাও একই, কিছু বলা নেই মানে ওটা একই, ঠিক আছে? সমান সুদের হারে মানে রেট অফ ইন্টারেস্টটাও একই, শুধু বলেছে 6 বছরের সুদ আর 9 বছরের সুদের অনুপাত কত। তাহলে আমরা এসআই অনুপাত দেখো কিছু বলেনি মানে সরি সরল সুদের অনুপাত বলেই দিয়েছি, আর যদি কিছু বলা নাও থাকে তখনও কিন্তু আমরা সরল সূত্রেই ধরবো। ওকে,
তো সরল সুদের আগে ফর্মুলাটা কি বলতো? সরল সুদের হচ্ছে PRT/100। তো এক্ষেত্রে দেখো প্রিন্সিপালও একই, রেট অফ ইন্টারেস্ট একই, শুধু সময়ের পার্থক্যটা চেয়েছে। সময়ের পার্থক্য এত হলে সুদের পার্থক্য কত হবে এটাই চেয়েছে। তো সুদের পার্থক্য কার উপর ডিপেন্ড করছে? সময়ের উপর। তাহলে সময়ের যেটা অনুপাত সেটাই হয়ে যাবে। ক্লিয়ার? সময়ের অনুপাতে যেটা হবে সেটাই হবে সুদের অনুপাত। তাহলে 3/2 এটাই হবে আমাদের সুদের অনুপাত। যেটাই সময়ের অনুপাত সেটাই হবে সুদের অনুপাত। কারণ কি দেখো, আমরা প্রথমে 6 বছরের জন্য কি পাচ্ছি? P1 P তো একই, PR/T/100 সমান সমান বা অনুপাত চেয়েছো তো, তাহলে অনুপাত PR/9/100। তো এখানে 100 তো কাটবে, PR সব কাটবে, তো এটাই দাম আছে তো 6 আর 9। তাহলে শুধুমাত্র মাথায় রাখবে যদি প্রিন্সিপাল আর রেট অফ ইন্টারেস্ট দুটো সেম হয় তাহলে সময়ের যে অনুপাতটা ওই অনুপাতটাই হবে কিন্তু আমাদের তোমার হচ্ছে সুদের অনুপাত। ওকে, চলো নেক্সট। টোটাল 9টা ম্যাথ কিন্তু হয়ে গেল। হ্যাঁ, স্পিড একটু হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তো যাই হোক তোমরা একটু মোটামুটি স্লো করে একটু দেখে নিবে। ওকে, চলো নেক্সট কি বলেছে দেখো, 12টি বেল্ট ও 30টি ওয়ালেটের দাম বলে দেওয়া আছে, 4টি বেল্ট ও 10টি ওয়ালেটের দাম চেয়েছি। তো আমি ধরে নিই একটা বেল্টের দাম হচ্ছে ধরে নিলাম B, আর একটা ওয়ালেটের দাম ধরে নিলাম W। এটা আমি ধরে নিচ্ছি। তাহলে 12টি বেল্টের দাম কত হবে? একটা বেল্টের দাম যদি B হয় 12টি বেল্টের দাম 12P। একটা ওয়ালেটের দাম যদি W হয় 30টি ওয়ালেটের দাম কত হবে? 30W। তো এইটার টোটাল ভ্যালুটা কত বলে দিয়েছে? 8940। আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে 4টি বেল্ট প্লাস 10টা ওয়ালেট, এইটার ভ্যালু চেয়েছে। তো একটু খেয়াল করে দেখো এই যে সংখ্যাটা, এখান থেকে যদি একটা আমি 3 বের করে নিতে পারি তাহলে তো এটা পাচ্ছি। এখান থেকে 3 যদি বের করে নেই তাহলে 3 কমন নিলে কি হবে? 4টি বেল্ট প্লাস 30 জায়গায় 10টা W হবে। তার মানে যে ভ্যালুটা দেওয়া আছে তাকে আমরা 3 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে এটার অ্যান্সার। ক্লিয়ার? এর 3 গুণ এটা, তাহলে এর 3 গুণ কম হচ্ছে, তার মানে কম মানে কি? ভাগ করবো। তাহলে ভাগ করলে কত হবে? এটা ভাগ করলে হবে 2980 টাকা হবে। এটাই হচ্ছে 4টে বেল্ট ও 10টি ওয়ালেটের মোট দাম। ওকে, চলো নেক্সট। এরপরে যে ম্যাথটা দেওয়া আছে এইটা ম্যাথটা তোমাদেরকে অ্যান্সার মুখস্থ রাখতে হবে। আমি এরপরে যে ক্লাসগুলো শুরু করবো চ্যাপ্টার ওয়াইজ, ওখানে এছাড়া আমরা ছোটবেলায় কি শুনেছি বা কি জানতাম যে অঙ্ক মুখস্থ করা যাবে না, অঙ্ককে প্র্যাকটিস করে করতে হয়। কিন্তু আমাদের এই লেভেলের এই স্টেজে এসে করে এখন দেখতে হচ্ছে কি কিছু অঙ্ক তোমাকে একদম মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে? মানে ডেটা পেলেই হুবহু যদি ডেটা ম্যাচ করে যায় না, অ্যান্সারটা যেন তোমার চোখের পলক না নামার মধ্যেই কিন্তু অ্যান্সারটা কমপ্লিট করে দিতে হবে। দ্যাটস ওয়াই ইউ ক্র্যাক দ্য রেজাল্ট। ওকে, তার মানে আমাকে ওই রেজাল্ট বা ওই আইটা পাওয়ার জন্য পাস মার্ক তোলার জন্য ওই টাইমের মধ্যে ওটাকে অ্যাচিভ করার জন্য আমাকে কিন্তু এই জিনিসগুলো কিছু মনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে যখনই তুমি ডেটা পাচ্ছ তখনই তোমাকে যেন অ্যান্সারটা মাইন্ডে চলে আসে। ওই লেভেলের তোমাকে প্র্যাকটিস রাখতে হবে। এটা হচ্ছে 50/10। অঙ্কটা পড়লেই বুঝতে পারবে। দেখো বলেছে এ এর আয় বি এর থেকে 25% বেশি। তার মানে এটা কার থেকে বেশি? বি এর থেকে কত বেশি? অলরেডি বলে দিয়েছে 25% বেশি। এবারে ঘুরে বলছি, ধরো ওর থেকে আমি বা আমার রেজাল্টটা 25% বেশি, তাহলে আমার থেকে তোমার রেজাল্টটা কত পার্সেন্ট কম? অবভিয়াসলি আমি বেশি মানে আমার সাপেক্ষে তোমারটা কি হবে? কম হবে। তাহলে আমার সাপেক্ষে তোমারটা কত পার্সেন্ট কম? এইটা হচ্ছে টোটাল 20% কম হবে। একদম হুবহু মাথায় রাখতে হবে। একটু বলে দিই, দেখো বি এর এ বলেছি এর আয়টা বি এর থেকে 25% বেশি বলেছি। তার মানে বি এর আয় যদি 100 হয় A/B, বি এর আয় যদি 100 হয় 25% বেশি মানে কত হবে? 125। তাহলে কত কম? 25 কম। কতর উপরে? 125 এর উপরে। তাহলে 25/125 ইন্টু 100। এইটা 25×5=125, 5×20, তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 20% হচ্ছে। এই যে ঘুরে বলেছে বি এর আয়টা এর থেকে শতকরা কত কম? বি এর আয়টা কত কম হচ্ছে? 25 কম। এর থেকে মানে 125 এর, তাহলে 25/125, যার থেকে বলেছে ওটা নিচে হবে। বেশ, হয়ে গেল। তাহলে বললাম এই 25% বা আরো 2-3টা ফ্র্যাকশন আছে, আমি পরে বলে দিব। ঠিক আছে? এই ফ্র্যাকশনগুলো যখনই আসবে তার অ্যান্সারটা কি হবে? 25% এর জন্য 20%, আরো 2-3টা আছে 16 এত পার্সেন্টের জন্য কত পার্সেন্ট হবে, এগুলো একদম মাইন্ডে পুরো সেট আপ যেন থাকে যে এই নাম্বার ও 25, তার মানে অ্যান্সার হবে 20%। ক্লিয়ার? চলো নেক্সট। 51/11।
এখানে একটা সেট দেওয়া আছে, একটা সিরিজ দেওয়া আছে, ওই সিরিজটাকে এবার আমাকে দেখতে হবে কি এর মধ্যে কোনটা আলাদা সেটা একটু বের করতে হবে। ওকে, জাস্ট এক মিনিট। ওকে, তাহলে সিরিজটা কি দেওয়া আছে? সিরিজটা দেওয়া আছে 3 2 4 4 4 1 2 8 9 3 2 6। এই সিরিজটা একটু ভালো করে তাকাও, ভালো করে তাকিয়ে দেখো। এটা হচ্ছে টোটাল হচ্ছে 18 স্কোয়ার, এটা হচ্ছে 21 স্কোয়ার, এটা হচ্ছে 17 স্কোয়ার। এটা কোনো সংখ্যার কিন্তু স্কোয়ার নয়, কোনো সংখ্যার স্কোয়ার নয়, তার মানে এটাই হচ্ছে আমাদের অড নাম্বার 3 2 6। ক্লিয়ার? চলো নেক্সট। স্কোয়ার অ্যাটলিস্ট 25 পর্যন্ত মুখস্থ রাখতে হবে, অ্যাটলিস্ট। কিউব 20 পর্যন্ত। ওকে, চলো নেক্সট। 55/12 কি বলেছে দেখো, দুটি বস্তু এক্স এবং জেড এর মূল্যের অনুপাত বলে দিয়েছে 1:3। তাহলে দুটো বস্তু আছে, একটা হচ্ছে এক্স আর একটা জেড, এদের মূল্যের অনুপাত বলেছে 1:3। অঙ্কটাও একটু বড়, যত বড় এর সলিউশনটা ঠিক ততটাই ছোট। দেখে নাও, যদি অন্য একটি বস্তু ওয়াই এর মূল্য 40 হয়, আবার একটা বস্তু বলে দেওয়া আছে ওয়াই যার ভ্যালু বলে দেওয়া আছে কত 40। ক্লিয়ার? এর ভ্যালু যদি 40 হয়, যেটা এক্স এবং জেড এর মূল্যের গড়, এই 40টা বলেছে এক্স আর জেড এর এদের মূল্যের গড়। তাহলে এদের মূল্যের যদি গড় আমি বের করি, কি করে বের করবো? দুটা মূল্য 1 আর 3, তাহলে 1 + 3/2, তার মানে 4, 4/2 মানে 2। তার মানে এই 2 এর ভ্যালুটাই বলে দিয়েছে 40, এটাই তো গড়। দুটি যোগ বাই 2 দিয়ে ভাগ, তাহলে গড় 2 পাচ্ছি। 2 এর ভ্যালু 40 বলে দিয়েছে, তাহলে 1 এর ভ্যালু কত? 1 এর ভ্যালু বের করার দরকারই হবে না, দরকারই নয়। কোশ্চেনটা কি চাইছে একটু পড়ো। 2 এর ভ্যালু 40, তো এটাই বলেছে, থাক। বলেছে দেখো, তাহলে জেড এবং এক্স এর মূল্যের পার্থক্য, জেড এবং এক্স এর এদের মূল্যের পার্থক্য মানে এদের বিয়োগফল। তাহলে বিয়োগফল কত? পার্থক্য মানে কি? বিয়োগফল, ডিফারেন্স। তাহলে এদের ডিফারেন্স কত? 2। এই 2 এর ভ্যালুটাই চেয়েছে, তাহলে এটাই তো অ্যান্সার। কত? 40 টাকা হবে মূল্যের পার্থক্য। বুঝে গেল? দুটো সংখ্যা দেওয়া আছে মূল্যের অনুপাত, আর আবার একটা সংখ্যা ওয়াই বলে দিছে 40। এই 40টা কি না, এই যে দুটো সংখ্যা আগে দেওয়া ছিল এদের গড়, তাহলে এদের গড়ের ভ্যালু কত? 40। 2 এর ভ্যালু 40 বলেছে, এই দুটোর ডিফারেন্স কত? পার্থক্য কত মানে কি? বিয়োগফল। তাহলে 1 আর 3 এর বিয়োগফল কত? 2। তাহলে 2 এর ভ্যালু তো ওটাই তো 40, তো এটাই অ্যান্সার। চলো নেক্সট। বললাম না অঙ্কটা দেখতে যত বড় ঠিক তার সলিউশন ততটাই ছোট। চলো নেক্সট। 56/13 আর তিনটা অঙ্ক 13 14 15। ওকে, চলো 56/13। অবশ্যই অঙ্কগুলো কেমন লাগছে বা সলিউশন কেমন হয়েছে এটা একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর যদি ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। চলো নেক্সট। বলেছে একটি শ্রেণীতে বালক ও বালিকার সংখ্যার অনুপাত বলে দিয়েছে 11:9। তাহলে বয়েজ আর গার্লসের রেশিওটা বলে দিয়েছে 11:9। এইটা যদি বালকের 30% এবং বালিকাদের 20% বার্ষিক পরীক্ষায় পাস করে, তবে ওই শ্রেণীতে শতকরা কতজন ছাত্রছাত্রী পাস করেছে তা নির্ণয় করো। ক্লিয়ার? যতজন বালক আছে তার 30% পাস করেছে আর বালিকাদের 20% পাস করেছে। তাহলে বলছে ওভারঅল যতজন পাস করেছে টোটাল ছাত্রছাত্রীর কত পার্সেন্ট ওটা। তাহলে আমি একটু হিসাব ক্যালকুলেশন ধরার জন্য আমি একটু ধরে নেই, যেহেতু রেশিও দেওয়া আছে আমি ধরে নিচ্ছি বালক আছে 1100 জন আর বালিকা আছে 900 জন। আমার ক্যালকুলেশন সুবিধার্থে আমি এটা ধরতেই পারি। ওকে, তাহলে এর 30% পাস করেছে, তাহলে এর 30% কত হয়? 330। এর কত পার্সেন্ট পাস করেছে? 20%, তার মানে কত হয়? 180। তাহলে টোটাল কতজন পাস করেছে? টোটাল কতজন পাস করেছে? 51, 510 জন পাস করেছে, তাই তো? এখানে টোটাল কতজন ধরেছি আমি? 1100 + 900 কত হয়? 2000 জন। তাহলে 2000 জনের মধ্যে 510 জন আবার পাস করেছে। তাহলে 510/2000 × 100। 1 2 3টা জিরো নিচে কাটলাম, উপরেও 3টা জিরো কেটে দিলাম, হয়ে গেল। তাহলে 51/2 মানে 25, 25 দিয়ে 50.5%, শতকরা এত পার্সেন্ট ছাত্রছাত্রী কি করেছে? বয়েজ গার্লস মানে ছাত্রছাত্রী পাস করেছে। ক্লিয়ার?
টোটাল রেশিও দেওয়া ছিল, সেখান থেকে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে আমি আমার ক্যালকুলেশন সুবিধার্থে ধরে নিয়েছি, রেশিও আছে মানে ধরা যায়। তাহলে টোটাল 2000 জন করে দিয়েছি। তাহলে 2000 জনের মধ্যে বয়েজের মধ্যে 30% মানে 1130% 330, আর 920% মানে কত 180। তাহলে টোটাল কত 510। 500 জন কত জন 2000 এর জন্য, তাহলে 2000 এর মধ্যে 500 জন 100 কত 25.5। ক্লিয়ার? চলো নেক্সট 60/14। আগের নোটটা তোমাদেরকে দেওয়া হয়নি, তো আশা করছি আজকের মধ্যে আমি কিন্তু টেলিগ্রামে আপলোড করে দেবো। আমাদের টেলিগ্রাম হচ্ছে সাবিত্রী গাইড সেন্টার, এবং ফেসবুকে ওটাও পেয়ে যেতে পারো, ওই সাবিত্রী গাইড সেন্টার সার্চ করবে, দু জায়গায় কিন্তু সবই একই নাম দেওয়া আছে। তো চাইলে তোমরা ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, বা আদার্স কোনো এক্সামের পিডিএফ বা কোনো নোটস অনেক কিছু শেয়ার করা থাকে টেলিগ্রামে, তো ওরা একটু ফলো করে দেখে নিবে, ঠিক আছে? তো চলো নেক্সট 60 কি বলেছে, এক্স একটি কাজ ওয়াই এর দ্বিগুণ গতিতে সম্পন্ন করতে পারে। মানে এক্স যে কোনো একটা কাজ ওয়াই থেকে একটু ডবল স্পিডে করতে পারে। তো ওয়াই একা কাজটা করেছে 24 দিনে করতে পারে। দেখো একটু অঙ্কটা একটু শর্টে আগে লং বলে দিচ্ছি, ঠিক আছে? ওয়াই যে কাজটা 24 দিনে করতে পারে, তার মানে এক্স দ্বিগুণ গতিতে করছে, তাহলে এক্স এর টাইম কত লাগবে 12। এটা বুঝতে পেরেছো কিনা বলো? এক্স বলেছে ওয়াই এর থেকে দ্বিগুণ স্পিডে কাজ করে, তার মানে টাইমটা এরকম লাগবে, এর 12 দিন লাগবে। যে কাজটা ওয়াই করতে 24 দিন লাগছে, ওই কাজটা এক্স এর 12 দিন লাগবে। তো আমরা কি টোটাল দুজনে মিলে চেয়েছে কি চেয়েছে, তবে তারা একসাথে কাজটি করলে কতদিনে শেষ করবে এই বলেছিলাম, যে দুজন একসাথে এ এতদিনে করে এ এতদিনে করে, তাহলে একসাথে কাজ করার ফর্মুলা কি আছে, এবি বাই এ প্লাস বি, তাই তো? তার মানে 12 × 24 বাই 2 যোগফল 36, 12 × 3 = 36, 3 × 8 = 24, তাহলে টোটাল দুজনে কতদিন লাগবে 8 দিন লাগবে। তো এক্ষেত্রে একটু অঙ্কটা দেখো আরো শর্টে করা যেতে পারে, একটু বলে দিচ্ছি। দেখো দেখো এক্স এর কাজ করার স্পিডটা না ওয়াই এর উপর ডিপেন্ড করছে, একটু খেয়াল রাখবে, কোন জিনিসগুলো মনে রাখতে হয়। ওয়াই এর উপর ডিপেন্ড করছে, এবং ঠিক ওয়াই এর যে দিন কত দিনে কমপ্লিট করে ওই ডেটাটা তোমাকে দেওয়া থাকবে। তো যেটাই দেওয়া থাকবে ওটাই হচ্ছে মোট কাজ, বোঝা গেল? ওয়াই এর যে ডেটাটা দেওয়া থাকবে ওটাই হচ্ছে মোট কাজ। এক্স এর ডেটাটা ওয়াই এর উপর ডিপেন্ড করছে, এবং যদি ওয়াই ডেটা দেওয়া থাকে দ্যাট মিন্স ওয়াই এতদিনে কাজ কমপ্লিট করে, ওই কথাটা যদি বলা থাকে তাহলে যতদিন বলবে ওটাই হচ্ছে মোট কাজ। মোট কাজ বাই মোট এফিসিয়েন্সি, যেহেতু দুজন বলেছে তাহলে দুজন একত্রে কাজ করবে কি, তাহলে মোট কাজ বাই দুজনের মোট এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কোথায় পাবো দেখো, এই যে বলে দিয়েছে এক্স একটি কাজ ওয়াই এর দ্বিগুণ গতিতে সম্পন্ন করে, তার মানে ওয়াই যদি কাজটা 1 দিনে করে, মানে ওয়াই এর এফিসিয়েন্সি যদি 1 হয়, এক্স এর কত হবে এফিসিয়েন্সি 2 হবে, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হলো 1 + 2 3, তার মানে 24/3 8 দিন। বোঝা গেল? দুভাবে বলে দিলাম, যেটা খুশি করতে পারো। চলো নেক্সট আজকের লাস্ট ম্যাথ 61/15। নেক্সট কি বলেছে, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করলেন। ওকে, অমল 9 মাসের জন্য 500 টাকা এবং বিমল 6 মাসের জন্য কিছু টাকা লগ্নি করলেন, দ্যাট মিন্স ও ইনভেস্ট করলো, ঠিক আছে? যদি মোট লাভ 69 টাকা এবং সেখান থেকে বিমল 46 টাকা পায়, তাহলে বিমলের যে পরিমাণ টাকাটা ওই ব্যবসাতে লাগিয়েছে ওই টাকার পরিমাণটা কত? তো একটু দেখো অমল আর বিমল, তাই তো? তাহলে অমল 9 মাসের জন্য 500 টাকা, তার মানে এইটা ভাই বিমলের টাকা বলে দেওয়া হয়নি, মানে x × 6 মাসের জন্য করেছে, ইনভেস্ট করেছে। তো সেক্ষেত্রে এইটা হচ্ছে মূলধনের রেশিও। তাহলে আমরা কি জানি যে ব্যবসাতে যে টাকা ইনভেস্ট করবো ওই রেশিওতে আমরা কি করব, মূলধনটা ব্যাক পাবো। তাহলে মূলধনের রেশিও দেখো, মোট লাভ বলে দিচ্ছে 69, সেখানে বিমল পেয়েছে 46, তাহলে অমল কত পাবে 69 - 46, তাই তো? তার মানে আমার দাঁড়াচ্ছে, এটাকে যদি কাটাকাটি করি এটা দাঁড়াচ্ছে 69 মানে তোমার হচ্ছে 23/46, এটা বিয়োগ করলে 23, তাহলে 23 যদি হয় তার মানে কত হবে, এটা 1 এর 2, তাই তো? সিম্পলিফাই করে নিলাম 1 এর 2, তাহলে 1 এর 2 যদি হয় এটা কাটাকাটি করে দেখো, যে 3 এ কাটি 3 × 3 = 9, 3 × 2 = 6, এই 2 আর এই 2 কেটে দিলাম, তার মানে x এর ভ্যালু কত পেলাম, x তো এদিকে 1 আর এখানে কিছু না, মানে 500 × 3 মানে 1500। তাহলে বিমল কত টাকা ব্যবসার মধ্যে ইনক্লুড করেছে, 1500 টাকা। বোঝা গেল?
এইগুলো আমাদের মোটামুটি আজকে করবো। তো আরেকবার বলে দিই যে অমল এত টাকা 9 মাসের জন্য, আর বিমলের টাকাটা আমি কিছু বলা নেই, এক্স ধরেছি, এটা 6 মাসের জন্য বলেছে। বিমলের মোট লাভ পেয়েছে, লাভের এত টাকা সে পেয়েছে, তাহলে আর মোট লাভ বলেছে 69, তাহলে অমল কত পাবে? 69 থেকে বিমলেরটা মাইনাস করে দিলাম, ওটা কাটাকাটি করে দেখলাম কি এদের যে মূল ধরে প্রফিটের যে রেশিওটা সেটা হচ্ছে 1:2। এবারে কাটাকাটি করে দিলাম, এক্স এর হলো কত 1,500 আসলো। তো এই গেল আমাদের মোটামুটি সেশন 3 এর পার্ট 1 এর সলিউশন। এরপরে নেক্সট আমি আবার তোমাদের সাথে পার্ট 2টা নিয়ে আসবো। তো এবারে একটু অঙ্কগুলো দেখে নাও, দেখো সলিউশন কোনটা কিরকম হয়েছে, একটু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিও ফ্রেন্ডদের সাথে। ওকে, চলো বাই।